আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালোই আছো। আজকে আমাদের পড়ানোর বিষয় কার্নোট ইঞ্জিন এবং কার্নোট চক্র। তাহলে কার্নোট চক্র, কার্নোট ইঞ্জিন আমরা তো গত ক্লাসে দেখিয়েছি তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন কি করে? তাপকে কাজে রূপান্তরিত করে। এখন একটা ইঞ্জিন সে সম্পূর্ণরূপে যতটুকু তাপ শক্তি সরবরাহ করা হয় ততটুকু পরিমাণ কাজে রূপান্তর করা সম্ভব না। তাহলে এই যে সম্ভব না, তারা কতটুকু পরিমাণ তাপ শক্তি কতটুকু পরিমাণ কাজে রূপান্তর করতে পারে? সাধারণত দেখা যায় একটি আদর্শ তাপ ইঞ্জিনও শতকরা সরবরাহকৃত তাপ শক্তির শতকরা 25% কাজে পরিণত করতে পারে। ফরাসি বিজ্ঞানী, ফরাসি একজন ইঞ্জিনিয়ার সাদি কার্নোট, তিনি সকল দোষ ত্রুটিমুক্ত একটি তাপ ইঞ্জিনের পরিকল্পনা করেন, যেটি কোনো বাস্তবে এখনো রূপায়ণ করা সম্ভব হয়নি। তাহলে এখন তোমাদের অনেক সময় পরীক্ষা আসে কার্নোট ইঞ্জিন কাকে বলে। তাহলে কার্নোট ইঞ্জিন কাকে বলে? তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত করার জন্য সাদি কার্নোট যে সকল দোষ ত্রুটিমুক্ত একটি আদর্শ ইঞ্জিনের পরিকল্পনা করেন তাকেই বলা হয় কার্নোট ইঞ্জিন। এখন এই কার্নোট ইঞ্জিন বারবার বলছি যে এখান থেকেও কিন্তু এটি জাস্ট ধারণা মাত্র, এটি দিয়ে সম্পূর্ণরূপে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব না। এখন এই কার্নোট ইঞ্জিনের বিভিন্ন অংশ আছে, আমরা সেই বিভিন্ন অংশগুলি এখন আমরা দেখব। আচ্ছা, প্রথমে আছে একটি পিস্টন লাগানো সিলিন্ডার, এটার নাম দিয়েছি সি। আচ্ছা, এখন এই সিলিন্ডারের দুইটি দেওয়াল, এই দুই দেওয়াল কিন্তু তাপ পরিবাহী পদার্থ দিয়ে তৈরি। আর এই যে তলদেশ, এটি তাপ সুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি এবং এটির ভিতর দিয়ে তাপ যেতেও পারে আসতেও পারে। আর উপরে আছে একটি তাপ উপরিবাহী পদার্থ দিয়ে তৈরি একটি পিস্টন, যেটি ঘর্ষণহীনভাবে উপর নিচে উঠানামা করতে পারে। আর এর ভিতরে আছে, এই সিলিন্ডারের ভিতরে আছে কার্বনির্বাহী বস্তু, যেটাকে আমরা বলবো আদর্শ গ্যাস। একটি আদর্শ গ্যাস আছে। তাহলে কার্বনির্বাহী বস্তু হিসেবে একটি আদর্শ গ্যাস এখানে রাখা আছে। এরপর আছে তাপ উৎস। তাপ উৎস উচ্চ তাপ ধারণ ক্ষমতা বিশিষ্ট একটি তাপ উৎস, যেটি একটি উত্তপ্ত বস্তু, যার তাপমাত্রা T1 এবং এখানে তাপের আদান প্রদানেও এর তাপমাত্রা সর্বদা স্থির থাকে। অর্থাৎ যদি আমরা তাপ উৎসের তাপমাত্রা T1 ধরি, এটা সবসময় সর্বদা স্থির থাকে। এরপর আছে তাপগ্রাহক, এটাও উচ্চ তাপ ধারণ ক্ষমতা বিশিষ্ট একটি তাপ শীতল বস্তু, যেটি টেম্পারেচার হচ্ছে T2। এই টেম্পারেচার এটা সর্বদা স্থির থাকে, অর্থাৎ তাপের আদান প্রদানও এখান থেকে তাপের মনে করো তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে। আর আছে তাপ অন্তরক, এটি তাপ উপরিবাহী পদার্থ দিয়ে তৈরি, সেটার নাম হচ্ছে তাপ অন্তরক আসন। এটির উপরে কিন্তু সিলিন্ডারটা রাখা যেতে পারে। কার্নোট চক্র, এটির ডেফিনেশন আমরা দেই যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করে একটি তাপ ইঞ্জিন অথবা একটি কার্নোট ইঞ্জিন শক্তির অবিরাম সরবরাহ করে আদি অবস্থায় ফিরে আসে, তাকেই বলা হয় কার্নোট চক্র। এটি পরীক্ষায় মাঝে মাঝে আসে। এখন কার্নোট চক্র কিভাবে কাজ করে সেটি আমরা একটু ডিটেলস আলোচনা করি। তাহলে এইখানে এই কার্নোট চক্রে প্রত্যাবর্তী প্রক্রিয়ার মাধ্যমে কার্যনির্বাহী বস্তু তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে এবং এরপরে একটি নির্দিষ্ট তাপমাত্রা, চাপ এবং আয়তন হতে আরম্ভ করে একটি সমস্যা প্রসারণ, একটি রুদ্ধদ্বয় প্রসারণ, একটি সমস্যা সংকোচন, একটি রুদ্ধদ্বয় প্রসারণের মাধ্যমে তাপকে কিছু অংশ কাজে রূপান্তরিত করবে, আর বাকি অংশ তাপ গ্রাহকে বর্জন করে, এই তাপ গ্রাহকে বর্জন করে সেটি আদি অবস্থায়, এই কার্যনির্বাহী বস্তু আদি অবস্থায় ফিরে আসবে। এটি হচ্ছে কার্নোট চক্র। তাহলে এটি আমরা এখানে যে কার্যনির্বাহী বস্তু, এই কার্যনির্বাহী বস্তুটি বিভিন্ন পর্যায়ের মাধ্যমে, অর্থাৎ 4টি পর্যায়ের মাধ্যমে অতিক্রম করে থাকে। তাহলে সেটি আমরা এখন দেখব। এই কার্নোট চক্রে কার্যনির্বাহী বস্তু 4টি পর্যায়ের মাধ্যমে সামনের দিকে অতিক্রম করতে থাকে। তাহলে এই কার্নোট চক্রে অথবা এই কার্নোট ইঞ্জিনে যে কার্যনির্বাহী বস্তু আছে সেটি 4টি পর্যায়ে অতিক্রম করে। তাহলে প্রথম পর্যায়ে কি করে সেটা আমরা একটু দেখি। এই যে আমাদের কার্নোট ইঞ্জিন, এখানে যে এই যে সিলিন্ডারটি আছে, এই সিলিন্ডারটি এই তাপ উৎসের উপরে প্রথম পর্যায়ে কি করবে? তাপ উৎসের উপরে বসানো হবে। আচ্ছা, তাপ উৎসের উপর বসানো হলে এখান থেকে কিছুক্ষণের মধ্যে এই কার্যনির্বাহী বস্তু যেটি এই সিলিন্ডারের ভিতরে আছে সেটির তাপমাত্রা T1 এর সমান হয়ে যাবে।
তাহলে এইটি এই যে আমরা নির্দেশ চিত্র লিখেছি, এই নির্দেশক চিত্রের এ বিন্দু দ্বারা এটি নির্দেশ করে। এবং এখানে তখন এই গ্যাসের অর্থাৎ কার্যনির্বাহী বস্তুর প্রেসার অর্থাৎ চাপ P1 এবং আয়তন V1। আচ্ছা, এখন এটির তাপমাত্রা যেহেতু T1 হয়ে গেছে, এখন এটিকে সমস্য প্রক্রিয়ায় প্রসারিত করতে হবে। তাহলে সমস্য প্রক্রিয়া আমরা জানি যে তাপগতিক প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, সেটা বলা হয় সমস্য প্রসারণ। তাহলে এখানে আমরা যখন এখানে দিব, এটার উপর রাখবো, তখন এটারে আমরা সমস্য প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ সমস্য প্রসারণের মাধ্যমে এটিকে আমরা কাজ করাবো। তাহলে এখানে যখন এটার উপর রাখবো, তখন তাপমাত্রা কিছুক্ষণ পরে T1 হয়ে যাবে, আর সমস্য প্রসারণ ঘটাইতে হবে। তাহলে সমস্য প্রসারণ যদি ঘটানো হয়, তাহলে সেখানে এখানে যে গ্যাস আছে, গ্যাস দ্বারা কাজ হবে। অর্থাৎ এই যে পিস্টন, এই পিস্টনটা কি হবে, আস্তে করে উপরের দিকে উঠে যাবে। উপরে উঠলে কি হবে, এর গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আয়তন বৃদ্ধি পাবে, কিন্তু যেহেতু সমস্য প্রসারণ, সেহেতু আমরা টেম্পারেচার কথা আমরা বলবো না, যে টেম্পারেচার স্থির আছে। তাহলে এটা যেহেতু প্রসারিত হবে এবং কিছুক্ষণ পরে একটা প্রক্রিয়া শেষে তার প্রেসার হবে P2 আর আয়তন হবে V2। তাহলে এই পর্যায়ে অর্থাৎ এটি নির্দেশক চিত্রে বি বিন্দু দ্বারা নির্দেশ করে। আচ্ছা, এখন এই যে AB হচ্ছে সমস্য প্রসারণ রেখা বলে, এটারে বলে AB হচ্ছে সমস্য প্রসারণ রেখা। এখন এই পর্যায়ে তার কৃতকাজ কতটুকু সেটা আমরা দেখব। তাহলে এখানে কৃতকাজ যদি W1 ধরি, তাহলে হচ্ছে আমরা জানি V1 V2 আমাদের যে সংজ্ঞা, যে ফর্মুলা, সেটা আমরা বসাই দিলাম। তাহলে এগুলি আমরা কিন্তু আগে পড়ানো হয়ে গেছে। তাহলে এইখান থেকে এইটুক রেখা আমরা পেয়েছি। তাহলে এইটা এই আনুভূমিক রেখার সাথে যে ক্ষেত্র তৈরি করে, সেই ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা কৃতকাজ বোঝানো হয়। তাহলে এখানে আমরা পাবো A B। আচ্ছা, এটার আমরা একটা নাম দিয়ে দিই, এটার নাম আমরা দিয়ে দিই CD CGH HGEF। আচ্ছা আচ্ছা, এই গেল। তাহলে এখন আমরা পেলাম কত, ABGE। তাহলে এখানে পেলাম আমরা ABG, আর এদিকে থাকলো হলো E। তাহলে এইটুকু আর কি, এখান থেকে শুরু করে এই তাহলে ABGE ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের সমস্য প্রসারণ রেখা AB এবং এই ক্ষেত্রে কৃতকাজ আমরা পেলাম ABGE ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এরপরে আমরা এই সিলিন্ডারটাকে তাপ অন্তরকের উপরে বসাবো। তাহলে তাপ অন্তরকে বসাবো এবং তখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই গ্যাসটাকে প্রসারিত করব। তাহলে এখানেও কিন্তু গ্যাস দ্বারা কাজ। তাহলে এখানে সিলিন্ডারের যে পিস্টন, সেটা উপরের দিকে উঠে যাবে। তাহলে কি হবে, গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন কি হবে, এখানে কিন্তু চাপ কমে গেছে দুটোর ক্ষেত্রে, যেহেতু প্রসারিত আছে, এইটার ক্ষেত্রেও চাপ কমে গেছে, এটার ক্ষেত্রেও চাপ কমে গেছে, কিন্তু আয়তন দুটোর ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এখন এখানে এটারে রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসারিত হতে দেওয়া হলো এবং প্রক্রিয়া শেষে তার আয়তন হলো V3 আর চাপ হলো P3। তাহলে এখানে আমরা পেলাম রুদ্ধতাপীয় প্রসারণ রেখা। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণ রেখা পেলাম আমরা BC। তাহলে BC হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ রেখা। তাহলে এক্ষেত্রে কৃতকাজ, তাহলে দ্বিতীয় পর্যায়ে আমরা পেলাম কৃতকাজ। তাহলে এটা হচ্ছে গ্যাস দ্বারা কাজ, সুতরাং আমরা PdV। তাহলে এখানে কতটুকু ক্ষেত্র পেলাম আমরা দেখি, এই তাহলে BCHG ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এটা লিখি BCHG ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দ্বিতীয় পর্যায়ে আমরা ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। তাহলে প্রথম যেটি আমরা দেখালাম, একটা হচ্ছে
সমস্য প্রসারণ আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে দুই ক্ষেত্রেই যেহেতু গ্যাস প্রসারিত হয়েছে, সুতরাং এখানে গ্যাস দ্বারা কৃতকাজ হয়েছে। এবং দুইটার ক্ষেত্রে দেখো এখানে চাপ কমে গেছে, এদিকে তো চাপ, তাহলে চাপ কমে গেছে, আয়তন বৃদ্ধি পেয়েছে। দুটোর ক্ষেত্রে গ্যাস কমে গেছে, গ্যাসের কি বলে গ্যাসের আয়তন কি হয়েছে, বৃদ্ধি পাইছে, কিন্তু চাপ কমে গেছে। আচ্ছা, এরপর তৃতীয় পর্যায়ে, আচ্ছা এখন আমরা এই যে সিলিন্ডারটাকে তাপ গ্রাহকের উপরে বসাই দিলাম। আচ্ছা এই পর্যায়ে, তাহলে তৃতীয় পর্যায়ে, আচ্ছা তৃতীয় পর্যায়ে আমরা কি করব, এটা যখন আমরা তাপ গ্রাহকের উপর বসাবো এবং বসিয়ে এইখানে আমরা সমস্য সংকোচন প্রক্রিয়া, এটাকে আমরা সংকুচিত করব। আগে যেমন গ্যাসকে প্রসারিত করা হয়েছে, এবার কি করব, তোমার প্রসারিত না করে এবার আমরা সংকুচিত করব, গ্যাসকে আমরা সংকুচিত করব। তাহলে কার্যনির্বাহী বস্তু তাপ গ্রাহকের উপর বসানো হলো। বসানোর পরে কি অবস্থা আমরা একটু দেখি। এটা যেহেতু সমস্য সংকোচন প্রক্রিয়া, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সিলিন্ডারের উপর চাপ দিতে হবে। তাহলে চাপ দিলে কি হবে, এটা হবে গ্যাসের উপর কাজ পিস্টন দিয়ে। এই যে পিস্টন কি করো আমরা, এদিকে চাপ দিলে কি হবে, গ্যাস সংকুচিত হবে। আচ্ছা এখন গ্যাস যখন সংকুচিত হবে, এখানে গ্যাস সংকুচিত হওয়া মানে কি, এখানে অভ্যন্তরীণ শক্তি, যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়া, এখানে এটা সমস্য সংকোচন প্রক্রিয়া, তাহলে এই ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে, অভ্যন্তরীণ শক্তি, এখানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আচ্ছা এই যে অভ্যন্তরীণ শক্তিটা, এই অভ্যন্তরীণ শক্তি কি হবে, তাপ গ্রাহকে তাপ রূপে বর্জন করবে, বর্জন করে তাপমাত্রা তীব্র হয়ে যাবে। আচ্ছা এটার এই পর্যায়ে কোনটা, এই পর্যায়ে এই অবস্থা, অর্থাৎ এখানে আমরা গ্যাসের কি করা হয়েছে, এখানে গ্যাসের চাপটা বৃদ্ধি করা হয়েছে আর গ্যাসের আয়তন কমে গেছে। তাহলে আয়তন তো এদিকে, তাহলে আয়তনটা কমে গেছে আর এদিকে চাপ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যে পরিমাণ, যেহেতু এটা গ্যাসের উপরে কাজ, যে পিস্টন দিয়ে গ্যাসের উপরে কাজ, এবং এখানে গ্যাসকে সংকুচিত করা হয়েছে, গ্যাসকে সংকুচিত করা মানে হচ্ছে তার চাপ বৃদ্ধি পেয়েছে, এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে। এই যে বেশি অভ্যন্তরীণ শক্তিটা, এই শক্তিটাই তাপ রূপে তাপ গ্রাহকে তাপ বর্জন করে এর তাপমাত্রা তীব্র হয়ে গেছে। তাহলে এটার এই সমস্য সংকোচন রেখা যেটি, সেটি হচ্ছে সিডি, এবং এটা আমরা ডি বিন্দু দ্বারা নির্দেশক চিত্রে ডি বিন্দু দ্বারা আমরা প্রকাশ করতে পারি। এই পর্যায়ে প্রক্রিয়া শেষে তার চাপ হবে P4 আর আয়তন হচ্ছে V4, আয়তনটা ঠিক আছে কমে গেছে। আচ্ছা এটা গেল তৃতীয় পর্যায়ে। তাহলে তৃতীয় পর্যায়ে কৃতকাজ কত, W3 তাহলে এখানে আমরা কি কি পেলাম, DCHF, তাহলে এখানে DCHF ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এই পর্যায়ে, তৃতীয় পর্যায়ে এখানে পেলাম আমরা DCHF ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে এবার আমরা এই যে এখানে নিয়ে আসলাম, এই কার্যনির্বাহী বস্তুকে আমরা এবার নিয়ে আসবো কোথায়, এইবার চলে আসলো এখানে নিয়ে আসবো তাপ অন্তরক আসনে, এর উপর বসাই দিব। ঠিক আছে, এখন আমাদের কাজটা কি, এখন কাজটা হচ্ছে কার্যনির্বাহী বস্তু, অর্থাৎ এই যে সিলিন্ডারটি, এটি যখন এখানে বসাবো, তখন যেহেতু এখানে আমরা কাজ করব রুদ্ধতাপীয় সংকোচন, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করা হবে এই গ্যাসকে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন যখন করব, তখন এই যে কার্যনির্বাহী বস্তু, অর্থাৎ এই পিস্টনটা কি করবে, ভিতরের দিকে চাপ দিবে। তাহলে এখানে গ্যাসের উপর পিস্টন দ্বারা কাজ, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, এর চাপ বৃদ্ধি পাবে। তাহলে চাপ বৃদ্ধি পাবে কিন্তু আয়তন কমে যাবে। আচ্ছা এখন এইখানে যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়া, তাহলে এখানে যে অভ্যন্তরীণ শক্তি যেটি আছে, অভ্যন্তরীণ শক্তি এখানে বৃদ্ধি পাবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে এবং এখানে কি হবে, তার টেম্পারেচার বৃদ্ধি পাবে। ঠিক আছে,
তাহলে এইখানে যেহেতু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আর একটা জিনিস এটার থেকে এটার পার্থক্য কি, তাপ, ওইটা ছিল অভ্যন্তরীণ শক্তির তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তিটা তাপ রূপে সেটা তাপগ্রহকে বর্জন করছে। কিন্তু এখানে তো আবার অন্তরক, তাপ অন্তরক, এখান থেকে কিন্তু তাপ যেতেও পারবে না, আসতেও পারবে না। তাহলে এখানে কি হবে, এই যে অভ্যন্তরীণ শক্তিটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এখানে কি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং এই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে একেবারে উৎসের তাপমাত্রা সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উৎসের তাপমাত্রা যখন হয়ে যাবে তখন তার চাপ হচ্ছে T1 এবং আয়তন হচ্ছে V1। এটি নির্দেশ সূত্রে এই বিন্দু দ্বারা নির্দেশ করা হচ্ছে। তাহলে এই অবস্থায় কি হচ্ছে, গ্যাসটি সেই আগের অবস্থায়, অর্থাৎ কার্যনির্বাহী বস্তু আগের অবস্থায় ফিরে আসছে। আচ্ছা, এখন এই পর্যায়ে যখন আসছে তখন তার যে রেখা, এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন রেখা। তাহলে এই রুদ্ধতাপীয় সংকোচন রেখা হচ্ছে কি, DA। ডি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন রেখা। তাহলে এই চতুর্থ পর্যায়ে কৃতকাজ আমরা কত পাবো, W4 সমান TdV ইকুয়াল টু, তাহলে এখানে পাবো হচ্ছে ADFE, ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ADFE এর ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম। আচ্ছা, এখন আমরা যে এই যে পূর্ণ চক্রটা, অর্থাৎ এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই অবস্থায় ফিরে আসে। তাহলে আমাদের যে কার্নোট চক্র আমি কিছুক্ষণ আগে যে সংজ্ঞা দিলাম, সেখানে বলছিলাম কি, যে একটা সমস্যা প্রসারণ, একটা রুদ্ধতাপীয় প্রসারণ, আর একটা সমস্যা সংকোচন, আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে এটি আবার সেই তাপগ্রাহকে কিছু তাপ গ্রহণ করে বর্জন করে আবার সে আগে অবস্থায় ফিরে আসতেছে। তাহলে এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা, এখন এই পূর্ণ চক্রে কতটুকু কাজ হবে সেটা আমরা একটু দেখি। তাহলে পূর্ণ চক্রে কৃত কাজ, আচ্ছা পূর্ণ চক্রে কৃত কাজ আমরা ধরলাম মোট কাজ W, তাহলে W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, এই যে কাজগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা যোগ করে দিলাম। কিন্তু আমাদের কথা হচ্ছে কি, যে প্রথম হয়েছে সমস্যা প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন, এই দুটো হচ্ছে গ্যাসের উপরে কাজ। তাহলে গ্যাসের উপর কাজ যদি হয় তাহলে কৃত কাজ পজিটিভ, আর এখানে গ্যাস দ্বারা কাজ, এখানে কি সংকোচন হয়েছে, গ্যাসটা সংকুচিত হয়েছে, এখানেও তাই গ্যাসটা সংকুচিত হয়েছে, সুতরাং এখানে গ্যাসের উপর কাজ, সুতরাং এখানে কৃত কাজ হবে নেগেটিভ। তাহলে আমাদের এই লাস্টের দুটো হবে নেগেটিভ। এই আচ্ছা, এখন তুমি এগুলো সব যোগ করে দেবে, এই যে যেগুলো আছে এগুলো সব যোগ করে দিলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবা যে এই সমস্ত অংশগুলা, এই যে এই অংশ এই অংশ এই অংশ এগুলো সব বাদ পড়ে যাবে। তাহলে থাকবে কত, ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু নেগেটিভ আছে। এই তাহলে এখানে আমরা পূর্ণ চক্রে কৃত কাজ আমরা পেলাম। আচ্ছা, এখন আমরা দেখো এখানে কি কি পাওয়া গেছে। তাহলে এই যে আমরা তো এত এটা দেখালাম, আর এই যে নির্দেশক চিত্রে কি আছে এটা আমরা একটু দেখি। তাহলে এখানে আমরা একটি কার্নোট চক্রে কার্যনির্বাহী বস্তু কর্তৃক সম্পাদিত মোট কাজ কি হবে, একটি সমস্যা প্রসারণ রেখা, একটি রুদ্ধতাপীয় প্রসারণ, আর একটা সমস্যা রেখা, আর হচ্ছে রুদ্ধতাপীয় রেখা, অর্থাৎ দুটি সমস্যা রেখা আর দুটি রুদ্ধতাপীয় রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই মোট কাজ। তাহলে আমরা একটি কার্নোট চক্রে কার্যনির্বাহী বস্তু কর্তৃক সম্পাদিত কাজ হবে দুটি সমস্যা রেখা এবং দুটি রুদ্ধতাপীয় রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাপীয় ইঞ্জিনের দক্ষতা অথবা কর্মদক্ষতা, একটি তাপ ইঞ্জিন সে কতটুকু তাপ শক্তিকে কতটুকু কাজে রূপান্তরিত করবে তার দ্বারাই কিন্তু ইঞ্জিনের কর্মদক্ষতা অথবা দক্ষতা বোঝায়। তাহলে এখানে যদি আমরা একটু সুন্দর করে সংজ্ঞা দিই, তাহলে আমাদের লিখতে বলবো কি, কোনো তাপ ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপ শক্তি এবং ইঞ্জিন দ্বারা শোষিত তাপ শক্তির অনুপাতকে বলা হয় তাপীয় ইঞ্জিনের দক্ষতা। তাহলে তাপীয় ইঞ্জিনের দক্ষতা যদি এটা লিখি,
দ্বারা, তাহলে ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপ শক্তির এবং ইঞ্জিন দ্বারা শোষিত তাপ শক্তি তাহলে ইঞ্জিন দ্বারা কাজের রূপান্তরিত তাপ শক্তি এবং ইঞ্জিন দ্বারা শোষিত তাপ শক্তির অনুপাতকে বলা হয় তাপীয় ইঞ্জিনের দক্ষতা। আচ্ছা, এখন আমরা যে ইঞ্জিনের যা এতদিন পড়ানো হয়েছে তাতে আমরা জানি যে কোনো ইঞ্জিন যদি T1 তাপমাত্রায় Q1 তাপ গ্রহণ করে তাপ উৎস থেকে এবং T2 তাপমাত্রায় Q2 পরিমাণ তাপ গ্রহণকে বর্জন করে, তাহলে ইঞ্জিন দ্বারা কাজের রূপান্তরিত তাপ শক্তির পরিমাণ আমরা বের করতে পারি। তাহলে এখানে আমরা ইঞ্জিন দ্বারা কাজের রূপান্তরিত তাপ শক্তির পরিমাণ আমরা বের করতে চাই। তাহলে T1 তাপমাত্রায় তাপ উৎস থেকে Q1 তাপ গ্রহণ করে এবং T2 তাপমাত্রায় তাপ গ্রাহকে Q2 তাপ বর্জন করে। তাহলে ইঞ্জিন দ্বারা কাজের রূপান্তরিত তাপ শক্তি, তাহলে আমরা লিখতে পারি ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপ শক্তির পরিমাণ যদি কাজ হয় তাহলে W = Q1 - Q2। তাহলে এখানে আমরা লিখতে পারি W/Q1। তাহলে শোষিত তাপ আমরা এই যে T1 তাপমাত্রা তাপ শক্তি Q1 তাপ গ্রহণ করে, তাহলে আমরা এটা W/Q1 লিখতে পারি। তাহলে W সমান আমরা জানি Q1 - Q2/Q1। তাহলে এখানে আমরা 1 - Q2/Q1 লিখতে পারি। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস জানি তাপীয় ইঞ্জিনের বেলায় যে তাপ উৎস থেকে অথবা তাপ গ্রাহকে, যদি ধরে নিই যে কোনো একটা হইতে পারে, তাপ উৎস অথবা তাপ গ্রাহকে কি পরিমাণ তাপ গ্রহণ করে এবং ইঞ্জিনের সংস্পর্শে থাকা তাপ উৎস অথবা তাপ গ্রাহকের তাপমাত্রা যদি T হয়, তাহলে আমরা লিখতে পারি Q/T = ধ্রুবক। আচ্ছা, তাহলে এখন এই যে তাপ ইঞ্জিনের একটি পূর্ণ চক্রের জন্য আমরা তো গত ক্লাসে দেখাইছি তাপ ইঞ্জিনের পূর্ণ চক্রের জন্য আমরা লিখতে পারি Q1/T1 Q2/T2। তাহলে আমরা এই ইকুয়েশন লিখে দিই, এটা আমরা এইভাবে লিখতে পারি Q2/Q1 = T2/T1, এইভাবে লেখা যায়। ঠিক আছে, তাহলে এখন এখানে লিখতে পারি আমরা এটা সমান 1 - T2/T1, এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এখন আমরা এখান থেকে যে এই কর্মদক্ষতা, এটা সাধারণত শতকরা হিসাবে প্রকাশ করা হয়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1 - T2/T1, এরকম লিখতে পারি। আচ্ছা, এটা আমরা শতকরা হিসাবে আমরা এইভাবে লিখতে পারবো। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, ইঞ্জিনের কর্মদক্ষতা T1 এবং T2 উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রার উপরে ডিপেন্ড করে। এটা কিন্তু ওই যে আমরা যে আদর্শ গ্যাস নিয়েছিলাম বা কার্যনির্বাহী বস্তু নিয়েছিলাম, এটার উপর ডিপেন্ড করতেছে না। এটা যেভাবে থাকুক, এটা নির্ভর করে তাপ উৎস এবং ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রার উপরে নির্ভর করে। আচ্ছা, এখন
এখানে যদি মনে করো ইঞ্জিন যদি কোনো তাপ, যে পরিমাণ তাপ নিচ্ছে সেই পরিমাণে সে কাজে রূপান্তরিত করতে পারছে, অর্থাৎ কোনো বর্জিত তাপ নাই, ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে Q2 সমান সমান 0 যদি হয়, অর্থাৎ সে কোনো তাপ বর্জন করবে না, তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশনতে লিখতে পারি ইটা সমান সমান, এই যে ইকুয়েশনটা ধরো এখান থেকে Q1/Q1 100% মনে করো, তাহলে এখানে হচ্ছে ধরো এটা আমরা এর থেকে 1 দিয়ে দেব, তাহলে এই ক্ষেত্রে দেখো তার কর্মদক্ষতা হচ্ছে 100%, যেটা বাস্তবে কখনোই সম্ভব না এখন পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিছু সে তাপ বর্জন করবে, অর্থাৎ কাজ সম্পূর্ণরূপে ইঞ্জিন যে পরিমাণ তাপ শক্তি গ্রহণ করবে সেই পরিমাণ কাজ সে করতে পারবে না। এখানে আমরা দেখাইছিলাম যে বর্জিত তাপ নাই, অর্থাৎ যতটুকু তাপ ততটুকু পরিমাণে কাজ করছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখালাম যে ইঞ্জিনের কর্মদক্ষতা 100%, তাহলে 100% হওয়া সম্ভব না। আচ্ছা, এছাড়া আমরা যে এখানে দেখালাম, এখানে এই যে 1 - T2/T1, এটা যদি মনে করো T1 - T2, ধরো এটা সমান সমান, এখানে আমরা একটু লিখি আর এদিকে T1, তাহলে T1 ইজ গ্রেটার দেন T1 - T2 সব সময় হবে এটা যেহেতু, সুতরাং কখনোই বাস্তবে কখনোই 100% কর্মদক্ষতা হবে না। আচ্ছা, এখন এখানে যে এই যে কর্মদক্ষতা, এটার কিন্তু এখনো কতটুকু পরিমাণ সে কর্মদক্ষতা হতে পারে, শতকরা 20 হতে পারে, 20% হতে পারে, 25% হতে পারে, অথবা 50%, ম্যাক্সিমাম 50% কর্মদক্ষতা হতে পারে। তাহলে এখানে যত বেশি কর্মদক্ষতা হবে তত বেশি কি হবে, পরিবেশ ভালো থাকবে। যদি কর্মদক্ষতা কম হয় তাহলে পরিবেশ আস্তে আস্তে গরম হতে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের সবসময় একটু খেয়াল করতে হবে, যত বেশি তার কর্মদক্ষতা তত বেশি তার ইঞ্জিন ভালো আর কি, আদর্শ, এটা বোঝা যায়। আর একটা জিনিস হচ্ছে কি, এখানে আমরা দেখালাম অনেক অঙ্ক আছে, সেখানে হয়তো দুইটা ইঞ্জিন দিবে, হয়তো একটা কর্মদক্ষতা বেশি আর একটা কর্মদক্ষতা কম, তোমার বলবে কোনটা ভালো, তুমি কখন দেখবা যে তার কর্মদক্ষতা যখন যেটা বেশি সেটা হলো ভালো বা আদর্শ ইঞ্জিন ওইটার ক্ষেত্রে। আচ্ছা, আর একটা জিনিস আমরা এখানে দেখালাম যে এই যে টেম্পারেচার, এই যে দুইটার পার্থক্য, অর্থাৎ তাপ উৎস এবং তাপাধারের পার্থক্য যদি বেশি হয় তাহলে তার কর্মদক্ষতা বেশি হবে। তাহলে তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রার পার্থক্য, তাপগ্রাহকের তাপমাত্রার পার্থক্য যদি যত বেশি হবে তত বেশি তার কর্মদক্ষতা বেশি হবে। তাহলে আমাদের যে এই সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা করবে, এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এইখানে আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম সেই আলোচনা থেকে তোমরা বুঝতে পারবা যে অনেক সময় পরীক্ষার সময় দেয় যে পরিবেশ কোনটা ভালো, তোমার বলবে না যে তুমি কর্মদক্ষতা কত কি বৃত্তান্ত, এগুলো তোমাকে বলবে না, কিন্তু তুমি যখন পড়বা তখন এগুলো ভালো করে পড়বা যে কর্মদক্ষতা ভালো মানে হচ্ছে সে বেশি পরিমাণ তাপ শক্তি বর্জন করবে না। তাহলে বর্জন করা না মানে হচ্ছে পরিবেশ ভালো, পরিবেশ ভালো রাখবে। যেটা বেশি পরিমাণ তাপ শক্তি বের করে দিবে বা বর্জন করবে তো সেটা কর্মদক্ষতা তত কম, সে পরিবেশকে বেশি নষ্ট করবে, অর্থাৎ পরিবেশ কি হবে, উত্তপ্ত হবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এগুলি বেশি ভালো করে পড়তে হবে এবং ভালো করে এগুলা প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের যা যা দিলাম এতদিন আজকের ক্লাসে যেগুলো আমরা পড়ালাম এগুলি তোমরা ভালো করে পড়বে এবং বারবার প্র্যাকটিস করবা। ফিজিক্স এমন একটা জিনিস, বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া এটা কোনো অবস্থা সম্ভব না। যারা বলে মুখস্থ করা লাগবে না তাদের পরীক্ষা হলে যে দেখবা যে কী অবস্থা হয়। তুমি যত বেশি তোমার মনে রাখবা তত বেশি তুমি প্রবলেম সলভ করতে পারবা। প্রবলেম সলভ করতে গেলে এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে মুখস্থ করলে কি করবা, তোমাদের যে সমস্ত সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করতে পারবা আর ভালো করে এগুলো পড়বা। আর এখানে যে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে এই কার্নোট চক্র, কার্নোট ইঞ্জিন। তাহলে চক্র যে এই যে গ্রাফটা আমরা পড়ায় নিলাম, পিপিলেক চিত্র অর্থাৎ নির্দেশক চিত্র, এই চিত্রের যে বিষয়গুলো আছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা পড়বা। যেখানে কি হচ্ছে, এই পর্যায়ে কি হচ্ছে, এই পর্যায়ে কি হচ্ছে, এই পর্যায়ে কি হচ্ছে, এই পর্যায়ে কি হচ্ছে, প্রত্যেকটা জিনিস পড়তে গেলে তোমার রুদ্রতাপীয় প্রক্রিয়া, তারপর সমস্যা প্রক্রিয়া, এগুলো তোমার ভালো করে পড়তে হবে। আগে গত ক্লাসে আমরা পড়ানো হয়েছে, তোমাদের বেশ কয়েকটা লেকচার দেওয়া হয়ে গেছে, এগুলো তোমরা তোমাদের যখন প্রয়োজন হবে তখন ওই লেকচারগুলো বের করে তোমরা এগুলা আগে দেখে নিবা, আগে ভালো করে মনে রাখার চেষ্টা করো, করে তারপর তুমি পড়বা। তাহলে এটা একবারে সহজ,
যত বেশি তুমি দেখবা তত বেশি তোমাদের এগুলি সহজ হবে। আর তোমাদের এই যেগুলো আমরা পড়াচ্ছি সেগুলো তোমরা তোমাদের যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আছে তাদেরকে তোমরা শেয়ার করে দিবে। আর এখানে তো তোমাদের এখন পরীক্ষা তোমাদের সামনে, তো তোমাদের এসএসসি পরীক্ষা, তোমরা এই চ্যাপ্টার যখন পড়বা তখন তোমরা এই লেকচারটা বের করে পড়বা, তাহলে দেখবা তোমাদের খুব ভালো মনে থাকবে। এরপরে তোমাদের ম্যাথগুলো করতে গেলেও তোমাদের এগুলো খুবই দরকার হবে। আর যারা একাদশ শ্রেণীতে আসো তারা যদি এগুলো পড়ো খুব সহজেই তোমরা পড়তে পারবা। যারা একটু সিরিয়াস তারা সেকেন্ড ইয়ারে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা এখন একটু মুখস্থ করে ফেলতে পারবা এবং অঙ্ক করাই দেবো, সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবা। আর এখানে তোমরা বেশি বেশি করে তোমাদের যারা একাদশ দ্বাদশ শ্রেণী আছে ওদেরকে শেয়ার করবা, তোমার কমেন্টস দিবা, তোমাদের যে যে সমস্যা হয় বা যেখানে কোনো সমস্যা থাকলে সেগুলো জানাবা, এমনিও তোমরা কমেন্টস করবা। আর একটা জিনিস, তোমার যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করে দিবে যাতে ভিডিও দেওয়ার সাথে তোমরা পেতে পারো। আর আজকে এই পর্যন্ত থাকুক, আশা করি আগামী ক্লাসে তোমাদের পাবো। তাহলে আজকে এখানে শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।